জেদ্দায় ওআইসি সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তারেক রহমানের নেতৃত্বে দ্রুত স্থিতি ও উন্নয়নশীল বাংলাদেশ প্রত্যাশা বিভিন্ন দেশের প্রতিনিধিদের। কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 133 তালেবান নিহত। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় সর্বাত্মক যুদ্ধে ইসলামাবাদ। কয়েক রোজা চলে গেলেও কমেনি বাজারের উত্তাপ, প্রায় সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। ডিম ও ব্রয়লার মুরগিতে কিছুটা স্বস্তি। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় এবং সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা তাদের। ফিলিস্তিন ইস্যুতে তারা বাংলাদেশের অবিচল অবস্থানেরও প্রশংসা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশগুলো। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় তুরস্কের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে একযোগে কাজ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। সৌদির উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খারেইজি তার দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়াও একাধিক প্রদেশে পাকিস্তানের ব্যাপক বিমান হামলায় অন্তত 133 জন তালেবান সদস্য নিহত হয়েছে। আহত 2 শতাধিক। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে উল্লেখ করে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একাধিক সীমান্ত এলাকা লক্ষ্য করে আফগানিস্তান থেকে ব্যাপক হামলার ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পাল্টা হামলা হয়। সীমান্তে প্রায় 2 ঘণ্টা ব্যাপী পাল্টাপাল্টি হামলার বিষয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে। সীমান্তবর্তী শ্রীত্রাল, খাইবার মোহমান, কুররাম ও বাজাউর সেক্টরকে লক্ষ্য করে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে আফগানিস্তান। বাজাউর সেক্টরে মসজিদ ও রেহাই পায়নি বলে দাবি করেছে ইসলামাবাদ। কাবুল, কান্দাহার, নানগারহার ও পাকতিকা প্রদেশে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। পাকিস্তানের অর্ধশতাধিক সেনাকে হত্যার পাশাপাশি একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে তালেবান। পাকিস্তান জানিয়েছে রাত 1:50 শুরু হয় গজব লিল হক নামের এই অভিযান। এতে 27টি তালেবান চৌকি ধ্বংস আর 9টি দখল করা হয়। সেই সাথে 2টি অস্ত্রাগার, 80টি ট্যাঙ্ক ও বিপুল সংখ্যক সাঁজোয়া যান ধ্বংসের দাবিও করা হয়েছে। ব্যাপক হামলা হলেও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জরদারি বলেছেন ইসলামাবাদ শান্তির পথ থেকে সরবে না। আর প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন আফগানিস্তানকে ভারতের উপনিবেশে পরিণত করেছে তালেবান। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী থেকে 188 কিলোমিটার দূরে সাতক্ষীরার আশাশুনিতে। জায়গাটি খুলনা জেলা শহর থেকে 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার। ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ পৌঁছে দিতে সাংবাদিক সহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সকালে বরিশাল সার্কিট হাউসে এক সভা শেষে এসব কথা বলেন জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আওতায় আনার গুরুত্ব তুলে ধরেন। বলেন আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সাথে যুক্ত হতে হবে। তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমে যে প্রসার হয়েছে তার সাথে যেভাবে খাপ খাওয়ানো দরকার তা এতদিনে হয়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। রোজা শুরুর আগেই বাজারে লেবু, শসা, পেঁয়াজ, মরিচ, মুরগির দাম অনেকটাই বেড়েছিল।
এর মধ্যে গেল এক সপ্তাহে পেঁয়াজ ও মুরগির দাম কমলেও লেবু, শসা, বেগুন এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। এমন অবস্থায় রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার তাগিদ ক্রেতাদের। মেজবা রহমানের রিপোর্ট। রোজার কয়েকদিন গেলেও উত্তাপ কমছে না নিত্যপণ্যের দামে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বাজার করতে এসে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় তারা হতাশ। লেবু, বেগুন, শসা সহ ইফতারের অপরিহার্য বেশিরভাগ উপকরণ কিনতে হচ্ছে বাড়তি দামে। অনেক জায়গায় লেবু এখনও বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা হালিতে। বেগুন, শসার দামও কেজিতে ১০০-র উপরে। উস্তা, করলা, ভেন্ডি এটাই দাম। এটা নতুন সিজন, এটা আমদানি কম, এটা একটু দাম বেশি। কিন্তু এটা আমদানি হলে ঠিক হয়ে যাব, এই দাম থাকবো না। এটা কেজি ১৬০ টাকা, ১৫০ টাকা এরকম বেশি। বেড়েছে বুট বা ছোলার দামও। পোলাও চালও কেজিতে আরও ১০ থেকে ১৫ টাকা বেশিতে কিনতে হচ্ছে। পোলাও চালের দাম এখন খুব ঊর্ধ্বমুখী। আপনি যদি ব্র্যান্ডের পোলাও চালগুলো বিক্রি করতে যান, যেমন ইরফান বা আনোয়ার, মোজাম্মেল, এগুলো খুবই ঊর্ধ্বমুখী। ১৪০, ৪৫, ৪৬ টাকা পর্যন্ত কিনা রেট পড়ে। বিক্রি দেখা যায় আপনার ৫০ টাকা। যেমন ইরফান ১৪৬ কিনা পড়তেছে, ৫০ টাকা বিক্রি করতে হয়। ইফতারের আরেকটি জনপ্রিয় উপকরণ খেজুরে বা নিম্নবিত্ত মানুষের একেবারেই নাগালের বাইরে। তবে অন্যান্য ফলের দাম কিছুটা কম বলে বিক্রেতারা দাবি করলেও আকাশচুম্বী বলছেন ক্রেতারা। কলা কিনলাম, তরমুজ, সবই দেখি বেশি দাম। অন্তর্বর্তী সরকার কইছিল ভ্যাট কমাই দিছে, খেজুরের দাম কমবে, আসলে ১ টাকাও কমে নেই। সপ্তাহ ব্যবধানে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। অপরিবর্তিত আছে সোনালী মুরগি ও গরুর মাংসের দাম। ডিমের দাম কমে ডজন প্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। গত সপ্তাহে ছিল ১৯০, ২০০, এটা গত সপ্তাহে ছিল ৩৪০, ৩০। না পারে নাই, আর কমে দেবো গা। আবার ঈদের এক সপ্তাহ আগে আবার পারবো। এত কিছুর মধ্যে কিছুটা স্বস্তি মাছের বাজারে। রমজানে মাংসের চাহিদা থাকায় গত সপ্তাহ থেকে নদী ও চাষের মাছের দাম কিছুটা কমেছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে ইলিশ। আগের মতোই আছে, তবু আমরা কয় রোজার আগে একটু দাম বেশি আছিল, এখন একটু দাম কম আছে, এখন সীমিত ভিত্তি আছে। প্রথম রোজা এবং রোজার আগের দিন ছিল অস্বাভাবিক দাম, যেটা আমাদের বাঙালিদের দোষ। আমরা কেন যাই এত বেশি কিনতে চাইতাম? আমরা যদি 4টা 2টা কিনতাম তাহলে কিন্তু এত বেশি দাম হইতো না। আমরা কিনছি 1 ডজন 2 ডজন, সেজন্য দামটা বেশি হয়েছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার তাগিদ ভোক্তাদের। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। এলোমেলো বইমেলায় নেই চিরচেনা ভিড়। এখনও চলছে স্টল নির্মাণ আর গোছানোর কাজ। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনের চিত্রটি এমন। ছুটির দিনে শিশু প্রহর থাকলেও অঙ্কন প্রতিযোগিতার বাইরে নেই তেমন আয়োজন। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহ। নানা চড়াই উতরাই পেরিয়ে রোজার মধ্যেই শুরু হয়েছে অমর একুশে বইমেলা। তাই ছুটির দিনেও নেই উপচে পড়া ভিড়। শিশু প্রহরও নেই সিসিমপুর, তবে শিশুদের স্টলে টানতে ছিল পাপেট শোয়ের আয়োজন। আমার তো এই বন্ধুদের সাথে গল্প করতে অনেক ভালো লাগছে। ইফতার কি করেছো কেউ এখনো? অঙ্কন প্রতিযোগিতার আয়োজনে খুশি শিশুরা। কোমলমতি শিশুদের ক্যানভাসে উঠে এসেছে অমর একুশ, গ্রাম বাংলার প্রতিচ্ছবি ও দেশপ্রেমের ছোঁয়া। আমি হলো বহুরূপী বাংলাদেশ, এই জিনিসটা বোঝাতে চেয়েছি। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তারাই হচ্ছে আমাদের ভাষার শহীদ। সেই উপলক্ষে আমি একটা ছবি এঁকেছি। আমি আসলে বোঝাতে চেয়েছি যে গ্রামের দৃশ্য কত সুন্দর হয়, আর গ্রামের গাছপালা ভরা এইসব দেখাতে চেয়েছি। যে আমাদের যে রাষ্ট্রভাষা ওটা জানি এখনো বিদ্যমান থাকুক, স্মরণ থাকে, এজন্য আমি এই ছবিটা এঁকেছি। শিশুদের জন্য এমন আয়োজন তাদের মানসিক বিকাশে সহায়তা করে, এমনটাই মত অভিভাবকদের। শিশুরা এটাতে অনেক উৎসাহিত হয়। আমার বাচ্চাও দেখি যে না, ওখানে আমি ছবি আঁকতে যাব। পুরস্কার পাই না পাই সেটা পরের বিষয়, এটা বলছে। একটা শিশুর মানসিক বিকাশের জন্য খুব প্রয়োজন। একটা ছোট বাচ্চা এখানে যখন ড্রয়িং করতে আসছে, এই পরিবেশটা দেখছে, সে তার সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে, সে শিখতে পারছে, জানতে পারছে, বুঝতে পারছে আমার দেশ কি, আমাকে কি করতে হবে, আমার চারপাশে কি হচ্ছে। এই যে একটা ধারণা তার মধ্যে ছোটবেলা থেকে তৈরি হয়েছে, এটা আমি আশা করি যখন তারা বড় হবে, দেশকে নেতৃত্ব দিবে, তখন বিশ্ব দরবারের মাঝে আমাদের বাংলাদেশকে তারা ফুটিয়ে তুলতে পারবে। এবারের বইমেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলার দ্বিতীয় দিনেও চলছে স্টল তৈরির কাজ। 15 মার্চ পর্যন্ত মেলা চলবে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণের পর বাবার সামনে থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে।
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি, কথা বলেছেন ভুক্তভোগী পরিবারের সাথে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য, ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের শিকার কিশোরী আমেনাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা। বৃহস্পতিবার একটি ফসলি জমির পাশ থেকে উদ্ধার করা হয় তার লাশ। স্থানীয়রা জানায়, সপ্তাহ দুয়েক আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে মোট 6 জন আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অভিযোগ উঠেছে, অপরাধীর সাথে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে এবং কোনো বিচার না করে ঘটনাটি ধামাচাপা দেন স্থানীয় ইউপি মেম্বার। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করেন। 3 রাস্তার মোড়ের তনে নুরার বন্ধু বান্ধব লইয়া নুরা আমার জামাইরা আটক করিয়া পিস মুড়ায় ধরিয়া ছুরি ঠেকাইয়া আমার জিয়ারে আমার জামাই রাতে তো ছিনে নিয়ে গেছে। আল্লাহকে যারা এই কাজ করছে যারা করে নাই, যে ইয়ে করছে নাকি সবাই যারা ঘুষকেছে ফাঁসি চাই আমরা, সব ফাঁসি। চৈত্য মিলের সামনে থেকে 5 জন লোকে মুখ ঠাসামা ধরে চৈত্য মিলের পিছনে নেওয়া যায়, জাপের নিচে 5 জন লোকে মিলে দর্শন করে। এই অন্যায়কারীরা যায় দৌড়া দিতারে বা ধরতারে হার কঠিন বিচার হোক। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে নুরাসহ 9 জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন। এরপর সকাল অবধি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করে বলেন, মূল অভিযুক্ত নুরাসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজকে আমরা পিও ভিজিটে গিয়েছিলাম। পিও ভিজিটে যাওয়ার পরে সেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছে। গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।